তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুরচুট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। দেশের স্থলভাগেও আল্লাহ তাআলা যে অপূর্ব সম্পদ মাটির নিচে দিয়েছেন, সেগুলো সব ক্ষেত্রে প্রপারলি তোলা হচ্ছে না। আবার এখানেও আমাদের নিজস্ব এক্সপার্টাইজকে ডেভেলপ করে আমরা যাতে আমাদের রিসোর্সগুলো নিজেরাই তুলতে পারি, আহরণ করতে পারি, তারও ব্যবস্থা করার কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের বাপেক্স আছে, পড়ে আছে। তাদের এক্সপার্টাইজটা আমরা কেন, তাদের স্কিলটা কেন আমরা ডেভেলপ করছি না? আবার তাদের সাথে যখন ইন্টিমেট অ্যাটমসফিয়ারে কথা বলার সুযোগ হয়, তখন বলা হয় যে আমাদেরকে তো ফ্রোজেন করে রাখা হয়েছে, যেটুকু আমাদের স্কিল আছে এটাও তো ইউটিলাইজ করতে দেওয়া হচ্ছে। এটা দিলে তো কাজের মধ্য দিয়ে আমাদের স্কিল বেড়ে যেত। কেন? এখানে বেস্টেড ইন্টারেস্টের প্রশ্ন। অল্টারনেট এনার্জি, সেভ এনার্জি, গ্রিন এনার্জি এখন দুনিয়ার উন্নত দেশগুলো প্র্যাকটিস করে। তারা লিকুইড এবং গ্যাসিয়াস এনার্জির যে রিসোর্স, এটা থেকে তারা বের হয়ে আসতেছে। একদিকে এনভায়রনমেন্টাল পলিউশন থেকে তারা বাঁচতেছে, আরেকদিকে পরনির্ভরশীলতার জিঞ্জির তারা ছিন্ন করে ফেলতেছে। আমাদের দেশে হচ্ছে না। কেন হবে না? ওই এখানে ঘুরে ফিরে সিন্ডিকেশন, পলিটিক্যাল সিন্ডিকেশন, যতগুলা বড় সিন্ডিকেশন দেশে হয় আমাদের দেশে, সবগুলার পিছনে রুলিং পার্টি যারা, তাদের হাত থাকে। অতীতেও ছিল, এখনো আছে, তার কোনো পরিবর্তন হয়নি। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি বেঞ্চ থেকে কেউ কথা বলে, তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে। শুধু কিছু অসৎ চুরচুট্টা মানুষের কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। এবং এটাও বলা হয় যে আগের থেকে তেলের যে স্বাভাবিক চাহিদা ছিল, ইরান ভার্সাস ইসরায়েলের এই যুদ্ধ বাধার পরে এখন এই চাহিদা অনেকে বাড়াই দিচ্ছে। আচ্ছা, ভালো কথা, তো চাহিদাটা পূরণ করবে কখন? যাওয়া আসা আপনারাও করেন, আমরাও করি। আমি রাত্রে 3টার দিকে একবার এই শহরে ঘুরালাম। ভাবলাম যে দিনের বেলা বোধহয় এই কিউ গুলা হয়, গাড়ি ঘোড়া, মোটর বাইক, এগুলা দেখি। রাতের দৃশ্যটা কিসের সাথে দেখি সেম সিমিলার। ওখানে শুধু মোটরসাইকেল একটু কম দেখলাম, কিন্তু গাড়ির কোনো অভাব দেখলাম না। কিলোমিটার্স আফটার কিলোমিটার্স একের পিছনে আরেকজন লাইন দিয়ে দাঁড়ায় আছে, স্টিল হুইলগুলো মুভ করছে না। কার এমন গরজ লেগেছে 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা কিউতে দাঁড়াইয়া এখান থেকে বাড়তি তেল নেবে? তার ডিমান্ডটাই পাচ্ছে না। একদিকে এই দৃশ্য, আরেকদিকে চুরাই বাজারে 2.5 গুণ দামে, আবার 3 গুণ দামে সেই তেল আবার বিক্রি হচ্ছে। এরা কারা? মাঝে মাঝে লুক দেখানো কিছু অপারেশন আমরা দেখি, এই সবগুলার পিছনে ফুটের জোর আছে বলে এগুলা হচ্ছে। মরার উপরে খাড়ার ঘা। বাইরে থেকে 3 গুণ 2.5 গুণ দামে যে তেল কিনতেছেন, টাকা তো যাচ্ছেই পকেট থেকে। বাড়তি ওই তেলের সাথে বেজাল কি মিশিয়ে বিক্রি করতেছে তাকে জানে। এবং অনেকেই এখন কমপ্লেন করছেন, তেল তো বললাম, গাড়ির তো চাকা ঘুরে না। একদিকে মানুষের পকেট কাটা হচ্ছে, আরেকদিকে এই মানুষগুলোর সম্বলগুলোকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। কৃষিতে 18% ডিমান্ড। আমাদের ডক্টর মিজান সাহেব তার এখানে যে কৌশলপত্র তিনি পেশ করেছেন, বলেছেন যে এটাকে অগ্রাধিকার দেওয়া।
আসলে একটা সমাজ চলতে হলে তিনটা ইন্ডাস্ট্রিকে ইকুয়াল এমফেসিস দিতে হবে। সেটা দেশ এবং জাতির অবস্থার উপরে নির্ভরশীল। আমাদের দেশ কৃষি নির্ভর এখন, এটা ভাবে 1 নম্বর এমফেসিস। 2 নম্বর আসবে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি, এগ্রো বেসড ইন্ডাস্ট্রির পরেই আসবে 2 নম্বরে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি। আর এই দুইটাকে আকাঙ্ক্ষার আলোকে, প্রত্যাশার আলোকে, মানসম্মতভাবে যদি এখান থেকে সার্ভিস নিতে হয়, তাইলে এই দুইটার উপরে যে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রি। আমাদের তিনটাতেই বেহাল দশা। হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রির এখন আছে আইসিইউতে, কবে এখান থেকে বের হবে আল্লাহ ভালো জানেন। এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য দেশে অনেকগুলা ইউনিভার্সিটি গড়ে উঠেছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। ইউনিভার্সিটির প্রাণ হচ্ছে R&D, রিসার্চের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের এখানে রিসার্চ বাজেট অ্যালোকেশন যখন হয় তখন ফকিরের ভিক্ষা দেওয়া হয়। যা দেওয়া হয় এটাও প্রপার ইউটিলাইজ হয় না, এটা মিসইউজ হয়, পিলফারেজ হয়, লুটিং হয়, হয়তো বা তার একটা ক্ষুদ্র অংশ কাজে লাগে। আমরা এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখি, একটু আশায় বুক বাঁধি, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এ পর্যন্ত খাদ্যে যেটুকু কন্ট্রিবিউশন এগ্রিকালচার সেক্টরে, আমরা বাকি সেক্টরগুলোতে এটা দেখি না। এখানেও সরকারের সহায়তার চাইতে কমিটেড দেশপ্রেমিক মানুষগুলোর অবদান বেশি। এই জায়গায় যদি তাদেরকে প্রপার ইনসেন্টিভ দেওয়া হতো, তাহলে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। খাদ্য সম্পূর্ণতা মানে আমি সংজ্ঞাটা বুঝি না। খাদ্য মানে কি শুধু চাল? খাদ্যের অনেক উপাদান আছে না? সেই উপাদানগুলোর কতটুকু আমরা বাংলাদেশে নিজেরা প্রডিউস করতে পারি, আমাদের কতটুকু? আমি তো দেখি যে আমাদের পুরা বেলিটাই আমরা বন্ধক দিয়ে রেখেছি বিদেশের হাতে। চালেও আমরা স্বয়ং সম্পূর্ণ না। মাঝে মাঝে আমরা গাল ভরা বলি শুনি, আমার আমলে, অমুকের আমলে, তমুকের আমলে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলাম। এগুলা সব ফাঁকা বলি, ব্লাফ টু দ্য পিপল, মানুষকে ধোঁকা দেওয়া হয় এগুলা বলে। এই চালও আমাদেরকে লক্ষ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। এর সাথে ডাল আছে, পেঁয়াজ আছে, মানে যাবতীয় জিনিস আছে, সবজি আছে। খুব বেশি যদি আমরা বলি, চাল এবং সবজিতে আমাদের মোটামুটি একটা অবস্থান আছে। বাকিটার অবস্থা কি? পুরা গরম মশলার বাজার আমাদের বন্ধ, আমাদের কোন প্রোডাকশনই নাই। অথচ বড় বড়াই বলতেছে খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ। এটা একটা আনট্রু কমেন্ট। এখন এই খাদ্যে কৃষকরা যারা খাদ্যটা ফলাবে, আল্লাহর আসমান থেকে বৃষ্টি যদি ধরে আলহামদুলিল্লাহ, তো বৃষ্টি তো সবসময় সব দিনে ঝরে না, কিন্তু ধানের যে গাছগুলা তাদের তো পানির প্রয়োজন হয়, তো এটা সেচের মাধ্যমে পূরণ করতে হয়। সেচ পাম্প চালাতে গেলেই তো তাকে জ্বালানিতে আসতে হবে। এখন সেই জ্বালানির কেইন নিয়ে কৃষক এক পাম্প থেকে আরেক পাম্পে দৌড়াদৌড়ি করতেছে, পাচ্ছে না। এখানেও সিন্ডিকেশন। দেখতেছেন যে জ্বালানি মজুদ আছে, সাইন লাগিয়ে রাখছে, এখানে জ্বালানি নাই, তেল নাই। পরে আবার ধরা পড়ছে এখানে আছে। এই তেলটাই বাইরে বাজারে পাচার করা হচ্ছে, ওখান থেকে বিক্রি হচ্ছে। ওখানে বিক্রি করতে গিয়ে তাকে বাড়তি টাকা গুনতে হচ্ছে। আবার তার পাওয়ার টিলার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, পাম্পটাও নষ্ট হয়ে যাবে যদি ভেজাল কিছু ওখানে ঢোকে। এই যদি দুষ্ট চক্র চলতেই থাকে, তাহলে বড় মৌসুমের যে খাদ্যের প্রাপ্তিটা আমাদের, যদিও এটা এখন কাটার সময় এসে গেছে, সাফারিং যা হবার হয়ে গেছে, কিন্তু এরপরে আউশেও যদি এটা কন্টিনিউ করে, ইতিমধ্যেই বিশ্ব খাদ্য সংস্থা থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে সবাই ওয়ার্নিং দিচ্ছে
যদি যুদ্ধ এখন থামেও তারপরেও তার প্রভাব কয়েক মাস চলবে, তাহলে সেখানে আমাদের অবস্থা কি? সেখানে আমাদের অবস্থা হচ্ছে যে আমাদের কোনো বাফার স্টক নেই। যা বলা হচ্ছে এগুলো আমরা মনে করি যে এটা সঠিক না, এটা ওই বিবিএস এর ডাটা। আমি কয়েকদিন একটা ব্যাংকের বোর্ডে বসার সুযোগ পেয়েছিলাম 6 বছর। এই ব্যাংকের সুবাদে অন্যান্য ব্যাংকগুলোর সাথে আমাদের যাতায়াত ছিল। অ্যানুয়াল ব্যালেন্স শিট যখন তৈরি হবে তখন তৎপরতা ব্যাংকগুলোতে বেড়ে যেত। কিভাবে ডিভিডেন্ড আছে এটা শো করা যায়, প্রফিট বাস্তবে নাই কিন্তু এখন জেনারেট করতে হবে কাগজে। এটাকে টপ ড্রেসিং বলা হয়। সেই টপ ড্রেসিং করে ডিভিডেন্ড দেওয়া হতো। কাজের গরু কেতাবে আছে, মাঠে নেই। এবং ডিভিডেন্ড ডিক্লারেশন করে বলা হতো এটা স্টক ডিভিডেন্ড, নট ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ থাকলে না ক্যাশ দিবে। তো যদি লাভ হইবে তাইলে ক্যাশ দিতে অসুবিধা কোথায়? আমার লাভের টাকা গেল কই? সেই লাভ তো শেয়ার হোল্ডাররা পাবে। তো ওই রকম আমাদের গুজামিল দিয়ে সবকিছুই চলছে। এর মধ্যে তো ব্যাংকিং খাত একেবারে লুটে পুটে খেয়ে দিয়ে হজম করে শেষ করে দেওয়ার উপক্রম হয়েছে। এইগুলাকে চেক দেওয়ার জন্য সংসদে গত সরকারের কতগুলা অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল এগুলা পাস করা ট্রান্সপারেন্সির জন্য। বিশেষ করে দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন, যেটা কিন্তু এটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মতলব হচ্ছে দেশ চলবে আগের কায়দায়। তো রক্ত জ্বলল, জীবন গেল, পঙ্গু হলো, ক্ষতি হলো দেশে, বহু মায়ের বুক খালি হলো, বহু বোন তার স্বামী হারালো, বাচ্চা এতিম হলো। তার জবাব কি? এই জবাব কে দিবে? রাজনীতিবিদদেরকে জবাব দিতে হবে সমাজের কাছে। সকল নীতির নিয়ন্ত্রণ হচ্ছে রাজনীতির হাতে। এই নীতি ঠিক থাকলে দেশের সব নীতি ঠিক থাকবে। এখানে শেষ তো সব জায়গায় উলটপালট। আমরা এইরকম একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু না, এইভাবে যদি চলে তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা সবাই দায়ী হয়ে যাব। চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের জন্য তো অবশ্যই, আমার নিজের জন্য, আমার সন্তানের জন্য, আমার এই মাটির প্রত্যেকটি ধুলাকণার জন্য। আমরা সেই পরিবেশ যেদিন গড়তে পারবো সেই দিন আর এই ধরনের সেমিনারের প্রয়োজন পড়বে না। সমাজ চলবে একটা নীতিমালার মধ্য দিয়ে। এখন সমাজ চলছে গুজামিলের মধ্য দিয়ে। চমৎকার শুনি ইলেকশনের আগে আমরা বিল্ড আপ করবো মেরিটোক্রেটিক সোসাইটি, নট পলিটোক্রেটিক সোসাইটি। বাট জাস্ট আফটার ইলেকশন আমরা বলে যাই, এটা কখন জানি কোথায় বলেছিলাম নাকি মনে পড়ে না তো। আমাদের ভাবটা হয়ে যায় এরকম, পুরো ফাংশনটা চলে যায় তখন পলিটোক্রেসি করে। আজকে এখানে দাঁড়িয়েও কৃষিবিদ ফোরামের আমাদের ভাই বলেছেন বিসিবির মতো এটাকেও এখানেও কু ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কি দরকার রে ভাই, এখানে কু করতে হবে কেন? এখানে তো সব মেরিটোরিয়াস মানুষগুলো আছেন। এখানে মেরিট দিয়ে জাতিকে কন্ট্রিবিউট করে, এখানে নেতৃত্ব জোর করে দখল করে এগুলাকে ধ্বংস করতে হবে। যার সেই যোগ্যতা আছে, সে যে দলের হোক, যে ধর্মের হোক, এমনকি কোন দলের সে না হোক, সে তো এই দেশের নাগরিক। তার মেরিটকে কনসিডারেশনে উপযুক্ত লোকটাকে উপযুক্ত জায়গায় বসাই দিই। এতে দেশেরও লাভ, সরকারের তো লাভ। একটা সরকার যদি সাকসেসফুল হতে চায় তাহলে সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট মেনিং করতে হবে। যে মানুষটাকে যেখানে খাটে তাকে ওখানেই দিতে হবে। এখানে ধর্ম, লিঙ্গ, বর্ণ, এখানে রাজনীতি দেখার কোনো সুযোগ নেই। আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করা দরকার। এটার কবর যেদিন রচনা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হবে। এর আগে বাংলাদেশ স্বাধীনতার সুফল লাভ করতে পারবে ইম্পসিবল। এই বারবার কড়াইতে জীবন্ত মাছ, এটাকে ভাজা করা হচ্ছে, লাভ দিবে, বাঁচার জন্য পড়ে যাবে চুলার মধ্যে।
আমাদের অবস্থা তাই হচ্ছে। আমরা বাঁচার জন্য লাভ দিচ্ছি, পড়ে যাচ্ছি আমরা চুলার মধ্যে। এখান থেকে আমাদেরকে ইনশাল্লাহ বের হয়ে আসতে হবে। Well done, side by side, free.